আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি STM একুশের প্রথম ভিডিওতে। এই ভিডিওতে আমি পর্যাবৃত্ত গতি অধ্যায়ের কিছু MCQ দেখাবো। তো সবগুলো MCQকে আমি টপিক ওয়াইজে ভাগ করেছি। তো এই 8টা টপিকের উপরে আমরা MCQ সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম টপিকটা ছিল কিন্তু সরল সন্ধিত স্পন্দন গতি, মানে সিম্পল হারমোনিক মোশন, যেটাকে সংক্ষেপে SHM বলা হয়। তো এখানে আমি কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি সরল সন্ধিত স্পন্দন গতির। বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নিও। আমি MCQতে শিফট করছি। আমরা MCQ পার্টে এমন অনেকগুলো জিনিসই পাবো, যেখানে দেখতে পাবো যে সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কণার ক্ষেত্রে কোন অবস্থানে ব্যাগের কীরকম মান হয়, ত্বরণের কেমন মান হয়, সরণের কেমন মান হয়। তো সেটার জন্য আমরা একটা চিত্রের মাধ্যমে পুরোটা শেষ করি। তো দেখো, এটাকে যদি আমরা একটা সরল দোলক হিসেবে চিন্তা করি, তাহলে এটাকে ধরছি সাম্যাবস্থা। এটা হচ্ছে এক সাম্যাবস্থা থেকে একটা বিস্তার, সর্বোচ্চ বিস্তার। এটাও কিন্তু একটা সর্বোচ্চ বিস্তার। তো সাম্যাবস্থান থেকে দূরে, মানে সর্বোচ্চ বিস্তারে আমরা এক্স এর মান লিখতে পারি a, আর এটা হচ্ছে বিপরীত দিকে বিস্তার। তাহলে এই পাশে আমরা লিখতে পারি x = -a, আর সাম্যাবস্থানে x = 0। সাম্যাবস্থানের ক্ষেত্রে কি হবে? সাম্যাবস্থানের বেগ হবে সর্বোচ্চ, অর্থাৎ এই জায়গাটায় যে v পাওয়া যাবে সেটা হবে vmax। আর এখানে vmax হলেও এখানে কিন্তু ত্বরণ সর্বনিম্ন, a মিনিমাম। আর হচ্ছে সর্বোচ্চ বিস্তার দুইটায় বেগ আর ত্বরণের মান সমান হবে। তো এখানে হবে v মিনিমাম, এখানে হবে v মিনিমাম, আর ত্বরণের মান কিন্তু এখানে যে সর্বোচ্চ অবস্থান যেটা, সেখানে কিন্তু ত্বরণের মানটা হবে ম্যাক্সিমাম। তো আমি সেটা একটু লিখে দিই। তো এই তথ্যের উপর ভিত্তি করেই আমরা অনেকগুলো MCQ পাবো। যেমন এখানে 17 নাম্বারটা দেখতে পাচ্ছি, সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার ক্ষেত্রে কণার বেগ সাম্যাবস্থানের সর্বোচ্চ, সরণ বৃদ্ধির সাথে সাথে বেগ হ্রাস পেতে থাকে, যেটা আমরা দেখলাম। সরণ বৃদ্ধি পেয়েছে আর বেগটা হ্রাস পেয়েছে। এ পাশেও কিন্তু একই সেম হয়েছে, সরণ বৃদ্ধি পেয়েছে আর বেগ হ্রাস পেয়েছে। এরপরে বিস্তারের প্রান্তে বেগ শূন্য হয়েছে। বিস্তারের প্রান্তে বেগ শূন্য বলতে v মিনিমাম কিন্তু মানে 0 মানটা যেটা, সেটা হচ্ছে v মিনিমাম। তো এখানে এই যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো কিন্তু এসেছে সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ থেকে। তো আমাদের নেক্সট টপিক কিন্তু সেটাই ছিল। তো আমরা সেই নেক্সট টপিকে যাই। আগে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে যে সরণ থেকে বেগ, বেগ থেকে ত্বরণ কীভাবে আসে। সরণকে কিন্তু একবার ডিফারেন্সিয়েট করলে, সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবো আমরা বেগ, বেগকে আবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পাবো ত্বরণ। তো আমরা কি জানি, ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রসেস যেটা ইন্টিগ্রেশন। তো আমরা যদি ত্বরণকে আবার ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে বেগ পাবো। আবার যদি বেগকে যদি আবার ইন্টিগ্রেশন করি সময় সাপেক্ষে, তাহলেও আমরা সরণ পেয়ে যাব। আমাদের এখন আপাতত কাজ ইন্টিগ্রেশন নয়, আমাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সরণ থেকে বেগ আর বেগ থেকে ত্বরণের সমীকরণ বের করা। আমরা সরণের একটা সমীকরণ জানি, x = a sin ωt + del। এই সমীকরণটা কীভাবে এসেছে সেটা আমি এক্সপ্লেন করছি না, আমি এক্সপ্লেন করব কিভাবে এখান থেকে আমরা বেগ এবং ত্বরণ আনতে পারি। আমরা জানি যে এই হচ্ছে বিস্তার, আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ডেল হচ্ছে আদি দশা। তো আমরা এখন টি এর সাপেক্ষে বেগটা বের করব। তো বেগটার জন্য আমাদেরকে করতে হবে কি, ডিফারেন্সিয়েশন। আমরা যদি a sin ωt + ডেলকে ডিফারেন্সিয়েট করি, তো টি এর সাপেক্ষে যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাচ্ছি a ω cos ωt + ডেল। তো এই ডিফারেন্সিয়েশনটা কীভাবে এসেছে আশা করি সেটা তোমরা বুঝতেই পেরেছো। এটা তো ধ্রুবক থাকবেই, আর সাইন থিটা যদি ধরি sin ωt + ডেল, তাহলে এটা হয়ে যাচ্ছে cos ωt + ডেল। আর এখানে এই যে আমি তো টি এর সাপেক্ষে করেছিলাম, তো এখানে টি এর সাথে একটা ওমেগা আছে, তো এই ওমেগাটা তো বাইরে চলে আসবে, এই ওমেগা × cos ωt + ডেল। তো আচ্ছা ঠিক আছে, এই সূত্রটা তো আমরা করলাম। আর এবার হচ্ছে এ বের করব, মানে হচ্ছে ত্বরণ বের করব টি এর সাপেক্ষে। ত্বরণ বের করতে হলে বেগকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। তো আবার যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এই ধ্রুবকটা তো ধ্রুবকই থাকবে, আর ওমেগা তো ছিল একটা। তো কসকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে হয়ে যায় মাইনাস, মানে কস থিটা যদি ডিফারেন্সিয়েট করি মাইনাস সাইন থিটা হয়ে যায়। তো এটা হয়ে যাবে -sin ωt + ডেল।
আর ভেতরের যে টি এর সাথে একটা ওমেগা আছে, তো এখানে একটা ওমেগা আছে, তো ওই ওমেগাটা আবার বাইরে আসলে ওমেগা স্কোয়ার। তো এর সূত্র মানে ত্বরণের সূত্রটা হয়ে যাবে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। না, তো আমরা ভিটাকে লিখলাম টি এর সাপেক্ষে, আর ভিটাকে যদি এক্স এর সাপেক্ষে লিখি তখন কেমন হবে? ভিটা যদি এক্স এর সাপেক্ষে হয় তখন ভি হবে ওমেগা ইন্টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এইটা হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো আমি এটাকে লিখে দিই একটু, এখানে একটা মাইনাস আছে। এই যে এখানেই যেই সম্পর্কটা পাওয়া যাচ্ছে এই ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এখান থেকে কিন্তু চাইলে আমরা একটা প্রপোর্শনাল সম্পর্ক লিখতে পারি, যেটা হচ্ছে এইচ প্রপোর্শনালস টু মাইনাস এক্স। অর্থাৎ এই যে ত্বরণটা কাজ করবে যেই সরণ পাবো সরণের বিপরীত দিকে। এবার আমরা যে ভি এর সাপেক্ষে যেই এক্স এর সাপেক্ষে যে ভিটা পেলাম আর এটা পেলাম, এখানে যদি আমাদের সেই মানগুলো বসাই, যেমন এই যে এই অবস্থানে যেখানে এক্স ইকুয়ালস টু এ ছিল, এইখানে এক্স ইকুয়ালস টু মাইনাস এ ছিল, এই সূত্রগুলোতে যদি আমরা একটু বসাই তাহলে কিন্তু আমরা ভি আর এর মানটা পেয়ে যাই। তো এভাবেই হচ্ছে এই যে শর্টকাটগুলো এসেছে, শর্টকাটগুলো আমরা এমসিকিউর জন্য মনে রাখতে পারি। আর এইখানে এটা থেকে আরও একভাবে এমসিকিউ আসে, যেমন এটা হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো আমরা কিন্তু এখানেও লিখেছিলাম এটাকে যদি টি এর সাপেক্ষে করি আর এক্স এর সাপেক্ষে করি মান কিন্তু সেমই আসবে। তো মান যেহেতু সেম আসে আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি, একবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তো ডিএক্স বাই ডিটি হতো, কিন্তু এখানে তো আমরা সরণ থেকে একবার ডিফারেন্সিয়েট করে বেগ পেলাম, বেগ থেকে আবার পেলাম ত্বরণ, তো দুইবার ডিফারেন্সিয়েট করেছি, তাহলে হচ্ছে আমি এটা লিখতেই পারি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো অনেক সময় এটা দিয়েও আমরা সমীকরণ আকারে লিখতে পারি। এটা এমসিকিউর জন্য এখানে আমাদের আরও সূত্র কিছু প্রয়োজন আছে। সূত্রটা হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, এই সূত্রটা। তো এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, অথবা টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। আমরা 25 নম্বর এমসিকিউটা যদি দেখি, আমরা যেরকম বলেছিলাম যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এটা হচ্ছে ত্বরণের সমীকরণ। তো এখানে ওরা এক্সের বদলে ওয়াই ধরেছে, ঠিক আছে। ওয়াই যদি হয় এটা, তাহলে আমরা এটাকে সেই ফরম্যাটে নিয়ে যাই, হবে এই ফরম্যাটে। তাহলে এই ফরম্যাটে আনতে হলে আমরা এটাকে টু দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে পুরোটাকে 2 দিয়ে ভাগ করব, হয়ে যাবে এটা ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 50 হয়ে যাবে 25y ইকুয়ালস টু 0। তো এটা থেকে আমরা এটাকে যদি তুলনা করি এই সমীকরণের সাথে, তাহলে যদি আমরা এই 25yটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু হয়ে যায় এটা মাইনাস 25y, মানে এই মাইনাস ওমেগা স্কোয়ারের সাথে মিলে যায়। তাহলে এই ওমেগা স্কোয়ার এক্স আর মাইনাস যেই 25টা, তাহলে ওমেগা স্কোয়ারের মান আমরা লিখতেই পারি যে মাইনাস 25, মাইনাস ওমেগা স্কোয়ারের মান যদি মাইনাস 25 হয় তাহলে অবশ্যই ওমেগার মান হবে 5। ওমেগার মানটা আমরা লিখিয়ে নিই, ওমেগা 5। তো ওমেগা যদি 5 হয়, এখানে আমরা যে সূত্রটা পড়েছিলাম একটু আগে যে টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, তো পর্যায়কাল আমাদেরকে বের করতে হবে পর্যায়কাল, তো আমরা লিখতেই পারি 2 পাই বাই 5। তো এখানে আমাদের পর্যায়কাল হয়ে যাবে কত? 2 পাই বাই 5। 2 পাই বাই 5 আমরা ক্যালকুলেটারে বসিয়ে সলভটা করে নিতে পারবো। এসে পড়েছে 1.256, তো এখানে আছে 1.25, এই যে উত্তর হচ্ছে গ নাম্বারটা, ঠিক আছে। এসএইচএম এর ক্ষেত্রে আমরা এখানে যে সূত্রটা পেয়েছিলাম এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটাকে কিন্তু চাইলে এক্স ইকুয়ালস টু এ কজ ওমেগা টি প্লাস ডেলও লেখা যায়। সেক্ষেত্রে জাস্ট একটা পার্থক্য হবে, এখানে এই ডেলটা যেটা আছে এই ডেলের সাথে একটা π/2 যোগ হবে। এটাকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখাই জিনিসটা ক্লিয়ার হবে। গ্রাফের মধ্যে দেখাই যাচ্ছে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স আর ওয়াই ইকুয়ালস টু কজ এক্স এর গ্রাফ। আমরা জানি যে সাইন এক্স এর গ্রাফটা শুরু হবে মূলবিন্দু থেকে, যেমন 27 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই বেগ বনাম সময় লেখচিত্র, একটাকে যেটা দেখলাম এই যেমন 27 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই বেগ বনাম সময় লেখচিত্র, একটাকে যেটা দেখলাম ইকুয়ালস টু এ কজ ওমেগা টি এর ক্ষেত্রে জাস্ট π/2 যোগ হয়েছিল। তো π/2 যোগ হওয়ার কারণে কিন্তু তেমন কোনো পার্থক্য আসেনি, দুইটার যেই লেখচিত্রটা আছে লেখচিত্রটা প্রায় সেমই হবে। যেমন এখানেও দেখা যাচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি এর ক্ষেত্রে আমরা যেই কজের গ্রাফটা দেখেছিলাম এখানে কিন্তু সেই গ্রাফটা হবে, কজের গ্রাফটা হচ্ছে এখানে সাইনের গ্রাফ, কারণ এখানে π/2 অ্যাড হয়েছে, এখানে মূলবিন্দু থেকে শুরু হয়নি, মূলবিন্দু থেকে শুরু হয়েছে এইটাতে,
কারণ এটা হচ্ছে π/2 অ্যাড করা হয়েছে। আমরা কি জানি cos π/2 প্লাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা। তো এখানে কিন্তু সেইটাই কাজ করেছে, এই কারণে এই গ্রাফগুলোর এমন চেঞ্জ এসেছে। আর এখানে বলেছে যে কণাটির আদি দশা কত। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কণাটির আদি দশা এখান থেকে শুরু হয়েছে, এটা কিন্তু মূলবিন্দু থেকে শুরু হয়নি। যদি মূলবিন্দু থেকে শুরু হতো তাহলে কিন্তু আমরা আদি দশাতে 0 বলতে পারতাম, কিন্তু যেহেতু এটা এরকম একটা বিস্তার থেকে শুরু হয়েছে, তো বিস্তার থেকে শুরু হওয়ার কারণে কিন্তু আমরা বলতেই পারি যে এটার আদি দশা হচ্ছে π/2। এই যে আনসার হচ্ছে π/2। আর এখানে আমরা যে x = a cos ωt এর গ্রাফটা দেখলাম একটু আগে, এটা কিন্তু আমরা আরো একভাবে লিখতে পারি। আমি তো বলেছিলাম যে π/2 এর সেই ফ্যাক্টটা, সেটা এটাকে আরো একভাবে লিখতে পারি। x = তো আমরা জানি a sin ωt। আমরা যে গ্রাফটা দেখেছিলাম v/t এর x = a cos ωt এর যে গ্রাফটা, এটা কিন্তু আমরা কনসেপ্টটা আরেকটু ভাবে বুঝতে পারি। সেটা হচ্ছে এই a cos ωt কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই, মানে যদি আমরা একটু dx/dt করি তাহলে আমরা পাই -ωa sin ωt। তো আমরা তো জানি যে sin ωt এর গ্রাফটা কেমন হয়। sin ωt এর গ্রাফটা হতো এইখান থেকে শুরু হতো, মূলবিন্দু থেকে। এটা যেহেতু মাইনাসের এসেছে, মাইনাসের আসার কারণে এটাকে আমরা এইভাবে করতে হবে, মানে বিপরীত দিকে করতে হবে। বিপরীত দিকে যেহেতু করলাম তাহলে একটা এমসিকিউ সলভ করব এখন। এই যে টি এর যে মান দুটো আছে সেই মান দুটো আমরা সমীকরণে বসাই a cos ωt তে। যদি বসাই তাহলে কি হয়, আমরা জানি t = 2π/4। এখানে টি এর যে দুটো মান আছে t/4 আর t/3, এই দুটাকে আমরা x = a cos ωt সমীকরণে বসাবো। তো আমরা কি জানি ω = 2π/t, তাহলে এই দুটাতেই আমরা 2π/t হবে। 2π/t আমি আগে লিখে নিই। আর t/4 ইন্টু এটার সাথে t/4 হবে, আর এটার সাথে তো হবে t/2। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকছে cos π/2 আর এখানে থাকছে cos π। তো cos π/2 এর মান তো 0, তাহলে এটা পুরোটাই হয়ে যাবে 0। আর এই cos π এর মান তো -1, তাহলে এটা হয়ে যাবে -a। তাহলে আমরা কি জানি, আমরা একদম প্রথমেই যে SHM এর যে চিত্রটা দেখেছিলাম সেখানে অবশ্যই দেখেছি 0 হলে সেটা হয় সাম্যাবস্থানে, আর -a হলে হয় সর্বোচ্চ যে বিস্তার। বিপরীত দিকে হোক একই দিকে হোক, একই দিকে হলে তো -a হবে, শুধু বিপরীত দিকে হলে -a। যেমন এখানে এই যে -a এখানে ছিল একটা বিস্তারে, আর এটা ছিল সাম্যাবস্থানে। তো এখানে অপশনগুলো কিন্তু দেওয়া আছে। সাম্যাবস্থানে থাকবে t = t/4 এর সময়ে, t/4 সময় আমরা পেয়েছি 0, অবশ্যই সাম্যাবস্থানে থাকবে। আর t = t/2 সময়ে কণাটি যাত্রা শুরু ঠিক বিপরীত পাশে অবস্থান করবে। মাইনাসে ছিল বিপরীত পাশে অবস্থান করবে। তাহলে আনসার কোনটা হবে, 1 2 3 তিনটাই হবে। এবার আমরা খুব সুন্দর একটা ম্যাথ সলভ করব। এখানে বলা আছে 57 নাম্বারটা, সরল চলিত স্পন্দন কণার সর্বোচ্চ বেগ সর্বোচ্চ ত্বরণ যথাক্রমে 16 মিটার/সেকেন্ড এবং 14 মিটার/সেকেন্ড হলে কৌণিক কম্পাঙ্ক কত। আমাদের কি দেওয়া আছে, সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ বেগ মানে হচ্ছে vmax, আমরা vmax এর সূত্র জানি ওমেগা a। এটা সমান সমান দেওয়া আছে আমাদের 16 মিটার/সেকেন্ড। আর amax আমরা এটা দেখেছিলাম -ω² a, এটার মান দেওয়া হচ্ছে 24 মিটার/সেকেন্ড²। তো আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা যেহেতু মান নিয়ে কাজ করব আমরা, তাহলে আমরা এই মাইনাসটাকে সরানোর জন্য আমরা কি করতে পারি, মডুলাস দিতে পারি। মডুলাস অফ amax ইকুয়ালস টু ω² a লিখতে পারি আমরা এটা। তাহলে আমরা যদি এখন আমাদের চেয়েছে কৌণিক কম্পাঙ্কের মান, এই যে এখানে চেয়েছে কৌণিক কম্পাঙ্কের মান, তো যেহেতু কৌণিক কম্পাঙ্ক চেয়েছে তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে ওমেগা a এখানে ω² a, তাহলে আমরা mx কে vmax দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলেই তো আমাদের ওমেগাটা আসে। তাহলে আমরা ওমেগার মানটা পেয়ে যাব। অতএব ওমেগা ইকুয়ালস টু কত আসে, 3/2 রেডিয়ান/সেকেন্ড। বোঝার বিষয় এটাই যে আমাদের যেহেতু এই দুটা দেওয়া আছে যে সর্বোচ্চ বেগ আর সর্বোচ্চ ত্বরণ, আমরা ভাবতেই পারি যে
কৌণিক কম্পাঙ্ক কিভাবে আসবে এখানে এটা থেকে? এটা খুব ইজিলি বের করা যায়, যেটা ভাগ দিয়ে। এরকম আরেকটা ম্যাথ সলভ করি। সরল দোলন গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ y = 20 sin ওমেগা t প্লাস ডেল হলে পর্যায়কাল 20 সেকেন্ড, আদি সরণ 5 সেন্টিমিটার। সর্বোচ্চ বেগ চেয়েছে প্রথমটা, এটা আমরা পারবো ইজিলি, vmax = ওমেগা a। একটু সমস্যা হতে পারে দ্বিতীয়টা নিয়ে। দ্বিতীয়টা আছে কণাটির আদি দশা কত। আদি দশার সূত্র আমরা কি জানি, এখানে দেওয়া আছে y = 20 sin ওমেগা t প্লাস ডেল। আমরা জানি আদি দশা যেই, এটা হচ্ছে এই সাইনের সমীকরণ যেটা। আর এখানে যেহেতু চেয়েছে আদি দশা কিন্তু আদি বিন্দুতে টি এর মানটা আমাদের কত হবে, 0, t = 0 সেকেন্ড। তাহলে এই পুরোটা কিন্তু 0 হয়ে যায়, তাহলে y = থেকে যায় শুধু 20 sin ডেল। এখানে আদি সরণ দেওয়া ছিল 5 সেন্টিমিটার। আদি সরণ y যদি 5 সেন্টিমিটার হয় তাহলে আমরা লিখতেই পারি 5 = 20 sin ডেল। তাহলে এখান থেকে আমরা ডেলের মানটা বের করে নেব, মানে sin ডেল = 5/20 আর ডেল = sin ইনভার্স 5/20। তো এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে বের করে নিতে পারবো। নেক্সট টপিক ছিল স্প্রিং এর সমবায় দুই ধরনের হতে পারে, শ্রেণী আর সমান্তরাল, ঠিক যেমনটা আমরা রোধে পড়েছিলাম। কিন্তু এখানে তুল্য যেটা হবে সেটা হবে ঠিক রোধের উল্টো। তো এই ক্ষেত্রে K1 আর K2 হলে দুইটা যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে এটার তুল্য যেটা হবে সেটাকে শর্টকাট ফর্মুলা আমি লিখে দিই। শর্টকাটটা হচ্ছে K1 K2/K1 প্লাস K2। আর এটা সমান্তরালে থাকলে হবে KP = K1 প্লাস K2। আর একটা কথা, এমসিকিউর জন্য এটা খুবই কাজে লাগবে। এই শ্রেণীতে থাকলে এটার ক্ষেত্রে x আলাদা, f সেম, আর এটার ক্ষেত্রে x সেম, f আলাদা। তো এই কথাটা তারা কি বোঝাচ্ছে, x আলাদা f সেম? এর উপরে যে বল প্রয়োগ করা হয়েছে এই দুইটার উপরে, বলটা কিন্তু সেম বল প্রয়োগ করা হয়েছে। যেমন F1 F2 আলাদা হয়ে যাবে এরকম কিছু না। এখানে যে সংকোচন হয়নি, এখানে হচ্ছে প্রসারণ। যদি এটা সংকোচন হতো তাহলেও সেটা হয়ে যেত x1 আর x2, মানে আলাদা আলাদা হয়ে যেত। কিন্তু এখানে হয়েছে প্রসারণ। এখানে প্রসারণ হওয়ার পরে দুইটা যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত করার পরে যদি এদের প্রসারণটা হয়েছে, এটা কি বুঝালাম যে x আলাদা f সেম হবে। দুইটাকে যখন শ্রেণীতে একসাথে যুক্ত করা হবে, যে x মানে যেই প্রসারণ আর সংকোচন যেটা হয়েছে, যতটুকু হবে প্রসারণ বা সংকোচন, এটা কিন্তু আলাদা আলাদা হবে, এক হবে না। কিন্তু বল যেটা এর উপরে যে বল প্রয়োগটা করা হবে সেই বলটা কিন্তু একই থাকবে, f হবে। সেটা কিন্তু F1 F2 এমনভাবে ভাগ হবে না। সমান্তরালে থাকলে এখানে fটা হয়ে যাবে আলাদা আলাদা, মানে এখানে একটা হবে F1 একটা হবে F2। এক্সটা কিন্তু সেম হবে, মানে যেই সংকোচন হোক আর প্রসারণ হোক সেটা হয়ে যাবে সেম। এটাই বোঝানো হয়েছে এক্স সেম আর এফ আলাদা। আর একটা কমন শর্টকাট, এটা হচ্ছে একটা স্প্রিং ধ্রুবক যদি হয় কে, এটাকে যতটা সমান ভাগে আমি কাটবো স্প্রিং ধ্রুবক কিন্তু তত গুণই হবে। মানে এটাকে কাটলাম আমি দুইটা সমান ভাগে কেটেছি, তো এটার যদি 2k হয় এটাও 2k হয়ে যাবে, মানে এটা এরকমই হবে। এটা যদি আবার 3টা ভাগে কাটি তাহলে তিনোটারই হবে 3k এরকমভাবে হবে। এখানে আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে k = m⍵²। এটাকে কিন্তু অনেকভাবে মডিফাই করা যায়, এটা থেকে আরও অনেক কিছুই মডিফাই হয়ে আসে। তবে মেন সূত্রটা মনে রাখতে হবে k = m⍵²। আমরা যদি এখানে এই 102 নম্বর এমসিকিউটা দেখি, এখানে দুইটা K1 K2 দুইটা ধ্রুবকের স্প্রিং আছে, এরা হচ্ছে সমান্তরালে যুক্ত আছে, আর এখানে একটা m ভর আছে। তো এখানে কি চেয়েছে, এদের কৌণিক কম্পাঙ্ক কত, 2 K1 + K2। আর এখানে কি দেখেছি k = m⍵²। তো এখান থেকে আমরা লিখতে পারি ω = √k/m। এটা যদি হয় এটা হবে এই kটাকে আমরা লিখতে পারি K1 + K2 /m। একটা ভালো এমসিকিউ এখানে আছে 104 নাম্বারটা। কোনো স্প্রিংয়ের এক প্রান্তে m ভরের একটা বস্তু ঝুলালে 9.8 সেন্টিমিটার প্রসারিত হয়, আর এই বস্তুটি টেনে ছেড়ে দিলে পর্যায়কাল কত হবে। ঠিক আছে,
এখানে 9.8 সেন্টিমিটার দিয়েছে প্রসারণটা। আমরা জানি টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, কিন্তু এখানে তো দেওয়া আছে প্রসারণটা 9.8 সেন্টিমিটার প্রসারিত হয়। আমরা এখানে এল এর জায়গায় লিখতে পারি টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার ই বাই জি। এখানে ই হচ্ছে এলঙ্গেশন, যেটা যতটুকু প্রসারিত হয়েছে। তো এই সূত্রের মধ্যে আমরা সেই মানগুলো বসিয়ে দিলে আনসারটা পেয়ে যাব। স্প্রিং রিলেটেড লাস্ট একটা ম্যাথ সলভ করে নিই, 101 নম্বরটা। এখানে আছে 2 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 4 কেজি ভর একটি বস্তু। আচ্ছা, আমি ডাটাগুলো খাতায় ঠিক লিখে নিই। এরপরে ভর ছিল এম ইকুয়ালস টু 2 কেজি, আর কি 2 কেজি না, সরি 4 কেজি দেওয়া ছিল এখানে। আর কি ছিল এখানে, স্প্রিংযুক্ত ভর শূন্য এবং 400 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক। মানে স্প্রিং ধ্রুবক কে এর মান ছিল 100 নিউটন পার মিটার। ঠিক আছে, মাপানের সাথে সংঘর্ষ হয়েছে, স্প্রিংটি সর্বোচ্চ সংকোচন হলো। মানে এখানে সর্বোচ্চ সংকোচন বলতে এক্স এর মানটা জানতে চেয়েছে এটা বস্তু, তাহলে সেটার গতিশক্তি আর এই স্প্রিং এর যে গতিশক্তিটা আছে দুইটা কিন্তু সমান হবে। মানে হাফ এম বি স্কোয়ার, স্প্রিং এই বস্তুর যে গতিশক্তিটা, বস্তুর গতিশক্তিটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার, স্প্রিং এরটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো এই দুইটা কিন্তু সমান হবে। তো এই সম্পর্কে যদি আমরা সমান লিখি তাহলে এদিকে হাফ হাফ কাটা আর এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার লিখতেই পারি। তাহলে এখান থেকে কিন্তু এক্স এর মানটা খুব সহজে বের করে নেওয়া যায়, এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ এম ভি স্কোয়ার বাই কে। তো এখানে এই মানগুলো বসিয়ে দিব, যে মানগুলো দেওয়া আছে। তাহলে আমরা এক্স এর যে মানটা আছে মানে সর্বোচ্চ সংকোচন, সেটা আমরা পেয়ে যাব। এর পরবর্তী টপিক হচ্ছে সরল দোলক। তো সরল দোলকের ক্ষেত্রে আমরা যে প্রথমে যেই এসএসএমের চিত্রটা দেখেছিলাম সেই চিত্রটাতেই এখানে যে কোণটা হবে থিটা ধরি, যদি থিটাটা কিন্তু খুবই ক্ষুদ্র একটা মানের হবে। এই মানটা হচ্ছে 4 ডিগ্রি অথবা এর চেয়ে ছোট, মানে 4 ডিগ্রি বা এর চেয়ে ছোট হবে এই মানটা থিটাটা। তাহলে কিন্তু আমরা একে সরলদোলক বলতে পারি। আর সরলদোলক আমরা কখন বলবো? সরলদোলক আমরা তখনই বলবো যখন এটার দোলনকালটা হবে 2 সেকেন্ড। এখানে পর্যায়কালটি হচ্ছে 2 সেকেন্ড, মানে সাম্যাবস্থান থেকে বিস্তারে গিয়ে আবার যে পূর্বের অবস্থানটা ফিরে আসবে সেই যতটুকু সময় লাগবে সেটাকে তো আমরা পর্যায়কাল বলি। পর্যায়কালটা হতে হবে 2 সেকেন্ড, তাহলে এটা হবে সরল দোলক। সরল দোলকের ক্ষেত্রে অনেক সময় এমসিকিউ সলভিং এর সময় টি এর সাথে মানে 2 পাই রুট ওভার এল প্লাস জি, এখানে এল এর সাথে মানে সুতার কার্যকর দৈর্ঘ্য আর এটার সাথে অনেক সময় একটা গোলকের মানে ববের যে ব্যাসার্ধটা হয় সেটাও অ্যাড হয়। তখন কিন্তু সূত্রটা এমন হয়ে যাবে 2 পাই রুট ওভার অফ এল প্লাস আর বাই জি, ব্যাসার্ধটা তখন অ্যাড হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে এমসিকিউতে গ্রাফ চাইলে গ্রাফটা হবে এরকম, টি আর এল এর মধ্যে যদি সম্পর্কটা আমরা আনতে চাই, আমরা কিন্তু সেই সূত্রটাই সরাসরি এখানে এনেছি, মানে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। সেখান থেকে আমরা সরলীকরণ করে একটা ফর্মেটে আনলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স। এটা কিন্তু হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তো পরাবৃত্তের সমীকরণটা এভাবে মানে গ্রাফের মধ্যে এটাকে এভাবে দেখানো যায়। অপশনে এভাবে থাকলে আমরা এই গ্রাফটাই দিব। আর টি এল আর টি এর যে সম্পর্কটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে ওয়াই, মানে হচ্ছে এটার বলতে গেলে এটা হচ্ছে এক্স অক্ষের দিকে আর এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকে। তো এই দুইটা গ্রাফ আমরা একটু দেখে নিব। আর এখানে আছে একটা টি স্কোয়ারের সাথে 1 বাই জি এর যে গ্রাফ। তো স্কোয়ারের সাথে যদি আমরা সম্পর্কটা দেখি, এখানে দেখতেই পাচ্ছি যে স্কোয়ারের সাথে এটার সম্পর্কটা 1 বাই জি টি স্কোয়ার, আর এখানে যদি 1 বাই জি মানে 4 পাই স্কোয়ারটা কনস্ট্যান্ট করে দিই তাহলে এটা কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক চলে আসে আর ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর মতো হয়ে যায়। যেমন এখানে যে সরলরেখাটা আছে মূলবিন্দুগামী সরলরেখা, তখন এটা হয়ে যাবে। আমরা সরলদোলকে যে দুটো সূত্র দেখেছিলাম যে পর্যায়কালের, তো এখানে যদি আমরা কোনো ভর দ্বিগুণ করা হয়, 4 গুণ করা হয় বা ভর অর্ধেক করা হয় এরকম কিছু বলা হয়ে থাকে, তাহলে কিন্তু দোলনকালের কোনো পরিবর্তন হবে না। কারণ এইখানে এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য যেটা আছে সুতার কার্যকরী দৈর্ঘ্যের সাথে টি এর একটা সম্পর্ক আছে, তবে এখানে ভরের সাথে কোনো সম্পর্ক নেই। তাই এই জন্য এটা যদি ভর বলা হয়, ববের ভর এত গুণ করা হয়েছে, তাহলে দোলনকাল কতটুকু হবে? উত্তর হবে অপরিবর্তিত হবে, এরকম একটা উত্তর আসবে। যেমন এখানে 117 আর 118 নম্বরে আমরা এমনটাই দেখতে পাচ্ছি। 119 নম্বরটা এটা হচ্ছে কিছুটা মহাকর্ষ বিকর্ষের একটু কনসেপ্ট দরকার আছে এটার জন্য। এখানে বলেছে সরলদোলকের কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল। তো আমরা জানি সূত্রটা হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো কার্যকরী দৈর্ঘ্য 3 গুণ করলো, আচ্ছা ঠিক আছে। আর জিটা তো কেন্দ্রে নিয়ে গেছে, আমরা কি জানি
পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? জি এর মান ইকুয়ালস টু 0 কেন্দ্রে। আর কেন্দ্রে যদি জি এর মানটা 0 হয়ে যায়, তাহলে আমরা যদি এই সমীকরণে বসাই, আমরা যদি এই 0টা বসাই, তাহলে কোনো কিছু ভগ্নাংশ নিচে যদি 0 থাকে তাহলে মানটা তো হয়ে যায় অসীম। তাহলে তখন দোলনকাল কিন্তু অসীম হয়ে যাবে। তো এখানে আনসার হবে ঘ। মানে দোলনকাল রিলেটেড কিছু এমসিকিউ চলে আসে, যেমন কোথায় দোলনকাল বেশি, কোথায় কম, কোথায় দোলন ঘড়ি দ্রুত চলবে, কোথায় দেরিতে চলবে, এরকম। তো সেক্ষেত্রে কম হবে দোলনকাল যদি এল কমে আর জি বাড়ে। কারণ আমরা দেখেছি সূত্রের মধ্যে মানে এল এর সাথে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, আর জি এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। দুটোই কিন্তু বর্গমূলের, একটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, একটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো সেই ক্ষেত্রে এল কমলে আর জি বাড়লে হচ্ছে দোলনকাল কমবে, আর বেশি হবে এল বাড়লে জি কমবে। তো জি কখন কখন বাড়ে? বাড়ে তিনটা কেসে। যদি পাহাড়ের চূড়া থেকে সমতলে মানে পাদদেশে ভূপৃষ্ঠে নিয়ে আসা হয় তাহলে, অথবা খনি থেকে মানে খনির নিচ থেকে যদি ভূপৃষ্ঠে নিয়ে আসা হয় তখন, আর যদি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে আনা হয় তাহলে। আমি একটু লিখে দিলাম। তো এখানেও কিন্তু জিটা কমে, এখানে যে কেস আছে এখানে ঠিক উল্টাটা হবে। আমি একটু লিখে দিচ্ছি। তো জি কমবে পাহাড়ের চূড়া উঠলে, খনির ভিতর গেলে, আর মেরু থেকে বিষুবে গেলে। এর একটা ম্যাথ আছে 141 নম্বরটা, দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? মানে টি এর মান আছে, জি এর মান আছে। আমরা সূত্র জানি কি? সূত্র টি ইকুয়ালস টু 2π√L/g। এখানে এল এর মানটাই চেয়েছে। এখান থেকে যদি আমরা এলটাকে আনি, এখানে কিন্তু t/2π ইকুয়ালস টু √L/g, অথবা লিখতে পারি আমরা t²/4π² ইকুয়ালস টু L/g। তো এখান থেকে এল এর মানটা কত আসছে? এল এর মানটা আসছে আমাদের gt²/4π²। তো এখানে আমাদের টি এর মান দেওয়া আছে আর হচ্ছে জি এর মানও দেওয়া আছে। তো এই দুটো আমরা বসিয়ে দিলে আনসারটা হিসেবে আনসারটা আসছে 0.99। এখানে দোলনকাল রিলেটেড লাস্টে একটা ম্যাথ করে নিই। এই যে এই 149 নাম্বারটা, দোলন 148টা আমরা পারবো অবশ্যই। কে এর মান, এটা আমি সূত্রটা দেখিয়েছিলাম, সবাইকে বলেছিলাম যে কে = m⍵², সূত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে সবসময়। তো আমাদের কথা হচ্ছে 149 নাম্বারটা। 149 নাম্বারে চেয়েছে গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত। মানে এখানে কি ডেটা দেওয়া আছে? ভর দেওয়া আছে 0.01 কেজি, সরলরেখা বরাবর দোলন গতিতে, দোলনকাল 2 সেকেন্ড, বিস্তার 0.1 সেকেন্ড, 0.1 মিটার, আর সরণ হচ্ছে 0.02 মিটার। তো আমরা ডেটাগুলো আগে একটু সাজিয়ে লিখে নিই খাতার মধ্যে। আমাদের এর মান ছিল, বিস্তার ছিল 0.1 মিটার, সরণ ছিল x = 0.02, আর এখানে আমাদের দোলনকালের মানটার প্রয়োজন লাগছে না, তো দোলনকালটা আমরা এখানে লিখতে হবে না। তো আমরা জানি কে মানে গতিশক্তির বেলায় কি হবে? গতিশক্তির বেলায় হবে ½ k × a² - x²। আর বিভব শক্তি যেটা, বিভব শক্তির বেলায় হবে ½ kx²। তো এই দুটা হচ্ছে আমাদের এই মান। তো এখানে চেয়েছে গতিশক্তি আর বিভব শক্তির অনুপাতটা। তো এটা খুব ইজিলি বের করে নেওয়া যাবে। আমরা এখন এইটাকে EK/EP করব। EK/EP করে এখানে, আচ্ছা এটা আমি লিখেই নিই, ½ × k a² - x², আর হচ্ছে এখানে ½ kx²। তো এখানে শুধু থাকে মানে ½ k কাটা যায়, তাহলে থাকে শুধু a² - x², আর নিচে থাকে x²। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা এখানে যে মানগুলো দেওয়া আছে a², যে এর মান আর 0.02 x এর মান, এটা বসিয়ে আমরা খুব ইজিলি বের করে নিতে পারবো। তো আমাদের মান আসছে 24, তার মানে 24:1। হ্যাঁ, 24:1 হবে এটা। আমাদের নেক্সট টপিক হচ্ছে দোলন ঘড়ি। তো এটা হচ্ছে একটা দোলন ঘড়ি, এটা দুলে একবার এইদিকে একবার দুলবে, একবার এদিকে একবার দুলবে। তো এটা দুলে আবার সাম্যাবস্থায় আসবে। তো এটা অর্ধদোলন দিবে, এই যতটুকু সময় এইটুকু অংশ পার করবে, আবার এইটুকু অংশ পার করবে, এবার সাম্যাবস্থায় চলে আসবে। মানে প্রত্যেকটা অর্ধদোলনকে আমরা 2 দিয়ে গুণ দিব, তাহলে আমরা একটা পূর্ণ দোলন পাবো। এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা জানি স্বাভাবিক অবস্থায় 1 ঘন্টায় এটা হচ্ছে 3600টা অর্ধদোলন দিবে, আর একদিনে 86,400টি অর্ধদোলন দিবে। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হোক আর যেখানে নিয়ে যাওয়া হোক, এটা যদি ঘড়িটা যদি ত্রুটি মুক্ত হয়, মানে ঘড়িটাতে যদি কোনো ত্রুটি না থাকে, এটাকে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন,
এটা কিন্তু দিনে ৮৬,৪০০টা অর্থদোলন দিবে আর ঘন্টায় ৩৬০০টা। তো এখন কথা হচ্ছে, যদি হলো পাহাড়ে বা নিচে যেখানেই হোক, যেখানে কোনো একটা জায়গা মনে করা হলো নিয়ে গেলা হলো ঘড়িটাকে, তো তখন দেখা গেল যে ঘড়িটা দ্রুত চলছে, তখন হবে কি, তখন ৮৬,৪০০টা থেকে মানে একদিনে দেখা যায় ৮৬,৪০০টা থেকে আর বেশিটা অর্থদোলন দিয়েছে। তখন বুঝতে হবে যে ঘড়িটা দ্রুত চলছে, মানে ঘড়িটা একটু ত্রুটিযুক্ত আছে। আবার যদি দেখা যায় যে না, ৮৬,৪০০ থেকে কিছু পরিমাণ কম হচ্ছে, তখন বুঝতে হবে যে এটা সময় হারাচ্ছে বা এখানেও ত্রুটি আছে। তো দুই ক্ষেত্রে কিন্তু ত্রুটি আছে। দুই ক্ষেত্রে ত্রুটির সময় আমাদের কিন্তু যে পর্যায়কালটা যেটা বের করতে হবে, সেই পর্যায়কালে বের করে তখন একটু অন্যরকম হয়ে যাবে। তো যখন দ্রুত চলবে তখন যেহেতু কিছুটা সময় লাভ করবে, তো সেক্ষেত্রে আমি ৮৬,৪০০টা দিয়ে লিখছি। যদি আমরা একদিনের হিসাব করি তাহলে ৮৬,৪০০ দিয়ে হিসাব করতে পারবো, আর ঘন্টায় ৩৬০০। তো যদি একদিনের হিসাবটাই করি তাহলে তো একটা পূর্ণদোলন হতে অর্ধদোলন ইন্টু 2 করতে হবে, তাই না? ৮৬,৪০০ ইন্টু 2। আর যদি n সেকেন্ড বেশি হয়, ৮৬,৪০০ সেকেন্ড মানে এখানে ৮৬,৪০০টা দোলন দিয়েছে অর্ধদোলন, তো এর থেকে যদি nটা দোলন বেশি দেয়, ধরলাম nটা দোলন বেশি দিল, তাহলে এখানে সূত্র হচ্ছে ৮৬,৪০০ প্লাস n। আর এখানে যদি ধীরে চলে অবশ্যই সময়টা হারাবে, মানে তখন দেখা যাবে যে ৮৬,৪০০ থেকে কিছু পরিমাণ কমেছে। তখন সেক্ষেত্রে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি, ৮৬,৪০০ ইন্টু 2, আর নিচে হবে এখান থেকে nটা তখন বাদ দিব, তখন সূত্র হয়ে যাবে এমন। উচ্চতা নির্ণয়ের জন্য আমি সূত্রটা এখানে লিখে দিয়েছি। এই সূত্রটা কিন্তু মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে সেই ওই যে একটা সূত্র ছিল আমাদের অভিকর্ষ ত্বরণের, ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের একটা সূত্র হয়, g প্রাইম ইকুয়ালস টু r/r+h² ইন্টু g। আচ্ছা, সেই সূত্রটা দিয়ে আমরা এটা আনতে পারি এখানে। তো সেটা আমাদের মেন ফ্যাক্ট না, আমাদের মেন ফ্যাক্ট হচ্ছে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে পাহাড়ের উচ্চতায়। আর যদি আমরা খনির গভীরতায় বলি, তাহলে খনির গভীরতায় আমাদের সূত্রটা কীরকম দাঁড়াবে, এখানে একটা রুট ওভার চলে আসবে, রুট ওভার r/r-h ইকুয়ালস টু ৮৬,৪০০, নিচে হচ্ছে ৮৬,৪০০ মাইনাস m। এটা দিয়ে কিন্তু আমরা খনির গভীরতাটা বের করে নিতে পারি। একটু লিখে দিই, ছিল সুড়ঙ্গ বরাবর SHM। সুড়ঙ্গ বরাবর SHMটাও কিন্তু একটা সূত্রের মাধ্যমে এসেছে। এটা আমরা টি এর যে সূত্রটা আছে আমি শুধু সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। টি এর সূত্র দুইটা হবে, একটা হচ্ছে 2π√r/g, এখানে রুট ওভারটা মিশিয়ে গেছে, আচ্ছা যাই হোক, এখানে 2π√r/g, আর আরেকটা সূত্র আছে 2π√r³/gm। আমরা কিন্তু মহাকর্ষ বিকর্ষ অধ্যায়টাতে দেখেছি যে জি থেকে কীভাবে যে gm/r² হয়, সেটাই এখানে অ্যাপ্লাই হয়েছে, সেই কারণে এমনটা হয়ে যায়। যাই হোক, এই দুটা সূত্র দিয়ে কিন্তু অনেকগুলো এমসিকিউ সলভ হয়ে যায় আমাদের। আর টি এর মানটা কম বেশি হবে, আমি সূত্র অ্যাপ্লাই করে এটা বুঝে নিতে পারবো। আর এই সুড়ঙ্গ বরাবর যে কণাটাতে যাতায়াত করছে SHM, এই SHMটা কিন্তু অবশ্যই হবে উপবৃত্তাকার। এটা যে উপবৃত্তাকার সেটা তোমরা নিজেরাও দেখে নিতে পারবা। v ইকুয়ালস টু √a² তো এখান থেকে একটু সরলীকরণ করে টুরে আমরা এখান থেকে পাই x² প্লাস v²/a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়। তো এখান থেকে যদি আমরা এটাকে এই যে x²/a² প্লাস y²/b² ইকুয়ালস টু 1 এই ফর্ম্যাটে এনেছি না, এই ফর্ম্যাটে আনার পরে সেটাকে যদি আমরা উপবৃত্তে স্থাপন করি, উপবৃত্তে অবশ্যই সেটা স্থাপিত হবে। এখানে যদি আমার উপবৃত্তটা ভালো হয়নি, আচ্ছা আমি এখানে স্থাপন করে দিই একটু। এখানে x ইকুয়ালস টু প্লাস a, এখানে x ইকুয়ালস টু মাইনাস a, এখানে আমার এটা হবে ওমেগা a, আর এটা হবে মাইনাস ওমেগা a। ঠিক আছে, তো এটা কিন্তু যে কক্ষপথটা হবে সেটা উপবৃত্তাকার হবে। লাস্ট টপিকটা ছিল শক্তির টপিকটা আমি অলরেডি দেখে দিয়েছি, যেখানে আমি ইকে আর ইপিতে দেখেছিলাম। এই যে এই ইকের সূত্রটা আর ইপির সূত্রটা, এই দুটো সূত্রকে মডিফাই করে গ্রাফ আসে। একটা গ্রাফ আমি দেখিয়ে দিই।
এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা গ্রাফে আমরা যে রেড কালার যে লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের গতিশক্তি বা ইকে, আর যেটা ব্লু কালার উঠছে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। তো এইটা কিন্তু এরকম আমরা এই পার্টটাই শুধু দেখে থাকি। যাই হোক, এই গ্রাফটা হচ্ছে এরকম থাকবে, এখানে হচ্ছে -a আর এখানে +a, মানে আর এই সাম্যাবস্থা। এটা আমরা বুঝতে পারবো দেখলেই। এইটা থেকে কিছু ম্যাথ আসে, এমসিকিউ আসে। আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, সবগুলো কনসেপ্ট আমাদের শেষ। এখন খুবই মজার একটা ম্যাথ আমরা সলভ করব, এটাই হচ্ছে আমাদের লাস্ট। এটা হচ্ছে একটা সরল দোলকের ফাঁপা ববকে তরল দ্বারা পূর্ণ করে তলায় ছোট ছিদ্র করে দিয়ে এবং তরল ফোটায় ফোটায় পড়তে থাকলে দোলকটা কীরকম হবে। তো এখানে 3টা অপশন আছে, আমরা অপশনগুলো টেস্ট করব। আগে আমি কনসেপ্টটা একটু দেখিয়ে দিই। আমাদের মনে হতে পারে যে এখানে ভরের যেহেতু কোনো সম্পর্ক নেই, সেহেতু পানি ফোটায় ফোটায় পড়তে থাকলেও পর্যায়কালে কোনো চেঞ্জ হবে না, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না। এখানে টি প্রথম যেটা নর্মাল অবস্থায় টি = 2π√L/g হয়। তো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সেম হবে না। সেম হতো যদি এখানে যে ভরকেন্দ্রের সরণ না হতো। পানি কিন্তু এই লেভেল ছিল, পুরোটা ভরা ছিল। তো পানির যখন কমতে থাকলো, হঠাৎ এই লেভেলে চলে আসলো, তখন কিন্তু ভরকেন্দ্রটা একটু নিচের দিকে চলে এসেছে। এটা কিন্তু ভারকেন্দ্র হবে না, এটা ভরকেন্দ্রটা একটু নিচের দিকে চলে এসেছে। তখন কিন্তু আর শুধু কার্যকরী দৈর্ঘ্যটা হিসাব করলে হবে না। তখন এই যে ভরকেন্দ্র যতটুকু সরণ হলো, যেটা নিচের দিকে নেমে আসলো না, সেটাকেও কিন্তু ধরতে হবে। মানে হচ্ছে তখন 2π√L+L/g এরকম হবে। তো এর পরেও যখন আবার একটু সরণ হবে, তখন আবার এলের সাথে ওই যে ইয়াটা আছে, মানে এটাকে কি বলা হয়, ভরকেন্দ্রের সরণটা, এটাকে আবার অ্যাড করতে হবে এখানেও। কিন্তু সব শেষে যখন পানি একদম খালি হয়ে যাবে, তখন ভরকেন্দ্রটা আবার ওই আগে যেখানে ছিল সে একই জায়গায় চলে যাবে। তখন কিন্তু আবার এই যে টি এর মানটা আছে সেটা আবার ওই আগের মতো হয়ে যাবে। যে এখানে আমি একটা চিত্র পেয়েছি যে স্ফেরিক্যাল হলো বল ফিল উইথ ওয়াটার, মানে ওয়াটার দ্বারা পূর্ণ থাকবে তখন কিন্তু 2π√L/g। আর যখন এই যে এটা অর্ধেকে চলে এসেছে দেখাচ্ছে, তখন ভরকেন্দ্র একটু নিচের দিকে চলে এসেছে। এই ভরকেন্দ্র যতটুকু সরণ হয়েছে এই যে উপর থেকে নিচে পর্যন্ত, সেটাকে L+Del ধরেছে ওরা। তো এরকমটা ধরলে এই যে এটার সাথে এটা যোগ হবে, এটাই হচ্ছে কথা, এটার সাথে যুক্ত হয় যতটুকু হবে এইটাই কিন্তু পুরোটা দৈর্ঘ্য ধরতে হবে। আবার লাস্টে যখন পানি একদম একদম হালকা একদম খালি হয়ে যাবে, পানি থাকবে না, তখন এটা ভরকেন্দ্র কিন্তু ওই আগের জায়গায় থাকবে। তখন কিন্তু আবার সেই একই সূত্র যেটা আমি বললাম। তাহলে আমরা দেখেছিলাম যে প্রথমে 2π√L/g আর পরে হচ্ছে 2π√L+L/g। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে L এর মানটা যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের যে টি এর মানটা সেটাও বাড়ছে, কারণ দুটো হচ্ছে বর্গমূলের, এটা হচ্ছে টি হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, L এর বর্গমূলের সমানুপাতিক। তাহলে অবশ্যই যখন L এর মানটা বাড়ছে, মানে L+L হচ্ছে, তখন টি এর মানটাও বাড়বে। তাহলে কি প্রথমে ধীরে চলছে, টি এর মানটা কম, ধীরে চলছে, তো পরে যখন বাড়লো দ্রুত চললে অবশ্যই, তাহলে আমাদের প্রথম অপশনটা কিন্তু ঠিক আছে। আর প্রথমে দ্রুত এবং পরে ধীরে এটা কিন্তু ঠিক নেই, কারণ পরে কিন্তু আমাদের এটা কমছে না, এটা বাড়ছে। পর্যায়কালটা বাড়তে বাড়তে আবার কিন্তু এক সময় পূর্বের সমান হয়ে যাবে শেষমেশ। আর লব্ধি বলছে ভারকেন্দ্র থেকে, লব্ধি ভারকেন্দ্র ক্রমান্বয়ে কেন্দ্র থেকে নিচে। তো আমি একটা জিনিস এখানে ভুল বলেছিলাম যে ভরকেন্দ্র, এটা কিন্তু ভরকেন্দ্র না, এটা একটা জিনিস তোমরা সবাই মাথায় রাখবে, এটা হচ্ছে ভারকেন্দ্র। ভরকেন্দ্র বলা যাবে না, এটা হচ্ছে ভারকেন্দ্র। ভরকেন্দ্র আর ভারকেন্দ্র দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এটা সবাই মাথায় রাখবা। আচ্ছা যাই হোক, এবার আমি লাস্টে আরেকটা ম্যাথ করাবো, এইটাই হচ্ছে লাস্ট পরিবর্তনের একটা ম্যাথ। এখানে 162 নম্বরটা, কুমিল্লা অবস্থিত একটি সেকেন্ড দোলক রাজশাহীতে অবস্থিত দোলক হচ্ছে 10% বেশি। আচ্ছা যাই হোক, এখানে বলেছে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আরেকটার থেকে 10% বেশি। তো কোনো বস্তুকে রাজশাহী থেকে কুমিল্লায় নেওয়া হলে ওজন কত বেশি হবে। তো ওজন যেহেতু বলেছে এখানে, অবশ্যই ডব্লিউ তো জি এর সমানুপাতিক, তো এখানে জি এর একটা ব্যাপার চলে আসবে। তো আমরা সূত্র থেকে কি জানি, আমরা কিন্তু সূত্র থেকে জানি L is proportional to G। L is proportional to G। আমরা যদি এই যে এইখান থেকে যদি স্কোয়ার করে এটাকে এই পাশে নিয়ে যাই, কনস্ট্যান্ট করি বাকিগুলোকে, দেখা যাবে L proportional to G হয়। তো L proportional to যদি G হয়, তাহলে আমরা L1 আমরা এটা লিখতে পারি যে L1 divided by L2 = G2 divided by G1, এটা লিখতেই পারি।
ঠিক আছে, আমরা L1 ধরে নিলাম। L1 কোন থেকে ধরলাম, আমি হচ্ছে পরিবর্তন হয়েছে যেটা আমাদের পরিবর্তনটাকেই, এখানে এটা পরিবর্তন হয়েছে না 10% বেশি, তো এটাকে আমি হচ্ছে L1 ধরে নিলাম। এটাকে L2 ধরলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি L2 ধরে নিই এটাকে। L2 বাই L1 ইকুয়ালস টু G1 বাই G2। ঠিক আছে, তো L2 হচ্ছে 10% বেশি, তো 10%কে যদি আমরা দশমিকে নিয়ে যাই হবে 0.1, তো L প্লাস L এর 0.1। ঠিক আছে, তো এমনটা হবে। আর নিচে হবে L, আমাদের নিচে L হলে, আর এই পাশে ছিল মানে L1, এই পাশে ছিল G, একটু বলে হয়েছিল 0.1 না, এটা হবে G1, G2 এর 1.1 গুণ বেশি, কারণ এখানে 1 প্লাস 0.1, এখানে 1.1 হওয়ার কথা। তো এখানে আমরা যে শতকরা পরিবর্তনটা জানতে চাচ্ছিল, শতকরাটা হচ্ছে ডেল জি এর মান উপরে হবে পরিবর্তন, নিচে প্রকৃত মান। উপরের পরিবর্তন কতটুকু হয়েছে 1.1, আর প্রথমে ছিল 1, মানে হচ্ছে যতটুকু ছিল ওইটা তো 1ই ধরা হবে, ওইটা তো 10% তো অ্যাডই হয়েছিল, কিন্তু এখানে 1 হবে আমাদের ছিল যতটুকু প্রথমে যে মানটা, তো জি পরিমাণে ছিল, তো জিটা আগে কমন নিয়ে নিলাম, 1.1 জি থেকে 1 জি আমি বাদ দিলাম, তো এটা হচ্ছে আমাদের পরিবর্তনটা। আর নিচে প্রকৃত মান যেটা জি ছিলই প্রথমে, তো এটা আমরা যদি হিসাব করলে আমরা জি কাটা, তো 0.1 × 10%, মানে আমাদের হচ্ছে 10% হবে। 10%টা আসলো, পরিবর্তনটা এসেছে ধনাত্মক, তাহলে অবশ্যই বেশি হয়েছে, 10% বেশি হবে। তো এরই মাধ্যমে আজকের পড়াগুলো শেষ করলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চাও, কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর পরবর্তীতে যদি কোনো টপিক বা কোনো চ্যাপ্টার পড়তে চাও, ইচ্ছে হয়, তাহলে আমাকে সেটাও কমেন্টে জানিয়ে দেবে। আমি এভাবে সলভ করে একটু ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।